নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন ডরোথি এল সেয়ার্সের লেখা কাহিনী দ্য হন্টেড পুলিসম্যান। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1939 সালে। ডরোথি এল সেয়ার্স ছিলেন একজন ইংরেজ লেখিকা, যিনি জনপ্রিয় রহস্যের বই এবং নাটক লিখতেন। অক্সফোর্ডের এক শিক্ষক পরিবারে তার জন্ম হয়। ডরোথি অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার বদলে তিনি বিজ্ঞাপন লেখার কাজের জন্য 1922 সালে লন্ডনে চলে যান। 1923 সালে তার লেখা প্রথম বই হুজ বডি প্রকাশিত হয়। এই বইটির মাধ্যমেই তার সবচেয়ে বিখ্যাত চরিত্রটির সাথে পাঠকদের পরিচয় ঘটে, লর্ড পিটার উইমসি নামের এক চতুর গোয়েন্দা। তাকে নিয়ে ডরোথি অনেকগুলো জনপ্রিয় বই লেখেন এবং পাঠকরাও তার বিস্তারিত বর্ণনায় ভরা গল্পগুলো দারুণ পছন্দ করতেন। 1935 সালে তিনি লেখেন গডি নাইট। এটি ছিল তার অন্যতম পাঠকপ্রিয় বই। অত্যন্ত দুঃখের বিষয়, 1957 সালে হার্ট অ্যাটাকে তার আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে তার লেখালেখির জীবনের হঠাৎ সমাপ্তি ঘটে। শুনতে থাকুন সেই ডরোথি এল সেয়ার্সের লেখা কাহিনী দ্য হন্টেড পুলিসম্যান। আরে সর্বনাশ! লর্ড পিটার বললেন, এটা আমারই কাজ নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। ওনার স্ত্রী জবাব দিলেন, তাহলে আমি শুধু এটুকুই বলতে পারি যে এত অকাট্য প্রমাণের এমন নিরাশাজনক পরিণতি আমি আগে কখনো দেখিনি। নার্স ভাবল লোকটা তাকে নিয়েই বলছে, তাই ঝাঁঝিয়ে উঠে বলল, কি মিষ্টি একটা ছেলে। বললেন পিটার। তিনি তার চশমাটা আরেকটু ঠিকঠাক করে নিলেন। তা আপনি তো এখানকার এক্সপার্ট, এদিকে দিন তো দেখি। নার্স বাচ্চাটাকে তার হাতে দিল, কিন্তু তার চোখে ছিল অবিশ্বাসের ছাপ। এই অদ্ভুত বাবাটি যে তার বাচ্চাটাকে ঠিকঠাকই ধরতে পেরেছে দেখে উনি যেন একটু স্বস্তি পেলেন। তবে এর আগে আঙ্কেল হিসেবে বাচ্চা কোলে নেওয়ার অভিজ্ঞতা থাকায় ব্যাপারটা এমন কিছু সারপ্রাইজিং ছিল না। লর্ড পিটার সাবধানে খাটের কিনারায় বসলেন। কি মনে হয় তোমার, চলবে তো? সে একটু টেনশন নিয়ে জিজ্ঞেস করল। তোমার কাজ যে সর্বদা নিখুঁত তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যৌথ উদ্যোগের ফল কীরকম হবে তা তো আগে থেকে বলা যায় না। আমার তো মনে হচ্ছে চলে যাবে। হ্যারিয়েট তন্দ্রাচ্ছন্ন গলায় বলল। উত্তম। তিনি আচমকা নার্সের দিকে ফিরলেন। বেশ, আমরা একে রাখছি, একে নিয়ে যান আর যথাস্থানে রাখুন, আর বলবেন খরচের হিসাবটা আমাকে পাঠিয়ে দিতে। হ্যাঁ, জীবনে যুক্ত করার মতো বেশ কৌতূহল উদ্দীপক একটি বস্তু হ্যারিয়েট, কিন্তু তোমার বিকল্প হিসেবে এটা ভয়ঙ্কর হতো। তার কণ্ঠস্বর সামান্য কেঁপে ওঠে, কারণ গত 24 ঘন্টা খুব কঠিন কেটেছে, আর উনি তার সমস্ত জীবনে এত ভয় আগে কখনো পাননি। ডাক্তার, যিনি পাশের ঘরে ব্যস্ত ছিলেন, শেষ কথাগুলো কানে আসতেই ঘরে ঢুকলেন। আর অমন কোনো আশঙ্কাই ছিল না হে বোকা, তিনি প্রসন্নভাবে বললেন। এখন আপনার যা দর্শন করার তা হয়েছে, এবার আপনার যাওয়া উচিত। তিনি পিটারকে দৃঢ়ভাবে দরজার দিকে এগিয়ে দিলেন। যান, গিয়ে বিশ্রাম নিন। তিনি স্নেহের সঙ্গে বললেন, আপনাকে দেখে পুরোপুরি অবসন্ন মনে হচ্ছে। না, আমি ঠিক আছি, বলল পিটার। আমি তো কোনো পরিশ্রম করিনি। আর শুনুন, সে পাশের ঘরের দিকে রাগত ভঙ্গিতে আঙুল দেখালো। আপনার ওই নার্সকে বলে দেবেন, আমি যদি আমার ছেলেকে কোলে নিতে চাই আমি নেবই। ওর মা যদি ওকে চুমু খেতে চায় সে নিশ্চয়ই খেতে পারে। জীবাণু নিয়ে আপনাদের এইসব বিরক্তিকর নিয়মকানুন আমার বাড়িতে আমি মানব না। বেশ বেশ, বললেন ডাক্তার, আপনি যেমনটা চান। পরিস্থিতি ঠিক থাকলেই হলো। সত্যি বলতে আমি নিজেও কয়েকটা স্বাস্থ্যকর জীবাণুতে বিশ্বাস রাখি, এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। না না ধন্যবাদ, আমি কিছু পান করব না। আমাকে আরেকটা ডেলিভারিতে যেতে হবে, আর মুখে মদের গন্ধ থাকলে লোকে ভরসা করে না। আবার একজন, পিটার একেবারে অবাক। হ্যাঁ, হাসপাতালের আমার এক রোগী। কি ভাবলেন শুধু আপনারই বাচ্চা হয়েছে? এমন অনেকেই আছে, প্রতি মিনিটে একটা করে বাচ্চা জন্মায়। বলেন কি? ওরা ওই বড় গোল সিঁড়িটা দিয়ে নেমে আসে। সামনের বড় ঘরটায় একজন দারোয়ান ঘুমের ঝোঁকে হাই তুলছিল। ঠিক আছে উইলিয়াম, তুমি এবার এসো, আমি আটকে দিচ্ছি। ডাক্তার বাইরে পা রাখতে পিটার বললেন, শুভরাত্রি, আর অনেক ধন্যবাদ। আপনাকে যা তা বলেছি তার জন্য ক্ষমা করে দেবেন। আরে সাধারণত তাই হয়। আচ্ছা চলি এবার, পরে আবার আসবো, কিন্তু প্রয়োজন মনে হয় না। আপনি এক শক্তিশালী এবং সুস্থ পরিবারে বিয়ে করেছেন, আমার তরফ থেকে শুভেচ্ছা রইল।
এই বলে ডাক্তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। এখন যখন সব শেষ, তখন পিটার বিছানায় যেতে পারতেন, কিন্তু তার নিজেকে ভীষণ সজাগ মনে হচ্ছিল। তার ইচ্ছে করছিল পার্টিতে যেতে। উনি আবছা আলোয় আলোকিত চত্বরের দিকে তাকিয়ে ধাতব রেলিংয়ে হেলান দিয়ে একটা সিগারেট ধরালেন। তখনই দেখতে পেলেন পুলিশটিকে। নীল উর্দিধারী লোকটি সাউথ অডলি স্ট্রিটের দিক থেকে এগিয়ে আসছিল। তার মুখেও সিগারেট, কিন্তু তার পদক্ষেপে টহলরত পুলিশের দৃঢ়তা ছিল না। পরিবর্তে ছিল পথ হারানো মানুষের অনিশ্চয়তা। কাছাকাছি আসতেই সে তার হেলমেটটা পিছন দিকে সরিয়ে বেশ হতভম্বের মতো মাথা ঘষতে শুরু করে। পেশাগত অভ্যাসের কারণে ভোর 3টেয় দরজায় দাঁড়িয়ে থাকা টুপিবিহীন ট্যাক্সিডো পরা ভদ্রলোকটির দিকে পুলিশটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিন্তু ভদ্রলোকটিকে সংযত এবং নিরীহ মনে হওয়ায় পুলিশটি দৃষ্টি ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যেতে প্রস্তুত হয়। মর্নিং অফিসার। লোকটা পাশে আসতেই ভদ্রলোক বললেন, মর্নিং স্যার। পুলিশটি বলল, আজ বেশ তাড়াতাড়ি ডিউটি শেষ হয়ে গেল দেখছি। পিটার কথা বলতে থাকলেন, কারণ ওনার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল এখন। আসুন একটু গলা ভিজিয়ে যান। এই প্রস্তাবটা শুনে পুলিশটার মনে আবার সন্দেহ জাগল। এখন নয় স্যার, ধন্যবাদ। পুলিশটি সাবধানে উত্তর দিল, না না এখনই, সেটাই তো আসল কথা। পিটার তার সিগারেটটা ছুঁড়ে ফেললেন। আগুনের এক ঝলকানি নিয়ে সেটা ফুটপাতে পড়ে ছিটকে যায়। আমার একটি পুত্র সন্তান হয়েছে। ও তাই? এই সহজ সরল কথাটা শুনে পুলিশটি আশ্বস্ত হলো। আপনার প্রথম সন্তান? এটাই প্রথম আর এটাই শেষ। আমার ভাইও প্রত্যেকবার ঠিক একই কথা বলে। আর কখনো না। ওর এখন 11টা বাচ্চা আছে। যাই হোক স্যার, আমি আপনার সৌভাগ্য কামনা করি। আপনার পরিস্থিতি আমি বুঝতে পারছি এবং ধন্যবাদ, কিন্তু সার্জেন্ট যা বললেন তারপর আমার আর কিছু বলা উচিত কিনা আমি জানি না। যদি আমি দিব্যিকে বলতে পারি, রাতের খাবারের সাথে বিয়ার খাওয়ার পর আমি এক ফোঁটাও মদ খাইনি। পিটার মাথা কাত করে ব্যাপারটা নিয়ে ভাবলেন। সার্জেন্ট কি আপনাকে মাতাল বলেছে? হ্যাঁ স্যার, উনি বলেছেন। আর আপনি নেশা করেননি? একদমই না স্যার, আমি যা যা দেখেছি ঠিক সেভাবেই বলেছি। যদিও তারপর ঠিক কি হলো বুঝতে পারলাম না, কিন্তু আমি মদ খাইনি স্যার। আপনি যেমন ফিট আমিও তেমন। তাহলে কোনো নাটকের একটা চরিত্র যেমন বলেছিল, আপনাকে যে জিনিসটা ভোগাচ্ছে সেটা হলো আপনি জানেন যে আপনি নির্দোষ। উনি তো আপনাকে মদ খাওয়ার দোষ দিয়েই দিয়েছেন। সুতরাং আপনি বরং ভেতরে এসে সত্যিকারের একটা ড্রিঙ্কস নিন, দেখবেন ভালো লাগবে। পুলিশ ভদ্রলোক দ্বিধায় পড়ে যান। দেখুন স্যার, আমি আসলে সত্যি বলতে কি, আমি একটু হতভম্ব হয়ে গেছি। আমারও সেই দশা। আপনি আসুন তো মশাই, ভেতরে আসুন। একা থাকতে আর ভালো লাগছে না। কিন্তু স্যার, পুলিশটি আবারও ইতস্তত করল। সে ধীর পায়ে সিঁড়ির ধাপগুলো বেয়ে উঠতে শুরু করে। হলওয়ের ফায়ারপ্লেসের মধ্যে ছাইয়ের তলায় কাঠের গুঁড়িগুলো টকটকে লাল হয়ে জ্বলছিল। পিটার ওগুলোকে খোঁচা দিয়ে একটু ফাঁক করে দিতেই তাদের মধ্যে থেকে একটা নতুন আগুনের শিখা দপ করে জ্বলে উঠল। বসুন, আমি এক্ষুনি আসছি। পুলিশটি বসল, নিজের হেলমেটটা খুলে চারদিকে তাকাতে লাগলো। স্কোয়ারের কোনায় থাকা এই বড় বাড়িটায় কারা থাকে সেটা মনে করার চেষ্টা করছিল সে। ফায়ারপ্লেসের ওপর তাকের বড় রূপোর বাটিটার উপর খোদাই করা বংশের প্রতীকটা দেখে ও কিছু বুঝতে পারল না। যদিও ট্যাপেস্ট্রির আসনওয়ালা দুটো চেয়ারের পিঠেও একই চিহ্ন ছিল। সিঁড়ির নিচের অন্ধকার থেকে পিটার যখন নিঃশব্দে ফিরে এলো, তখন দেখল পুলিশটা তার মোটা আঙুল দিয়ে চিহ্নটার উপর হাত বোলাচ্ছে। কি মশাই, ফ্যামিলি চিহ্ন টিহ্ন নিয়ে ইন্টারেস্ট আছে নাকি? পিটার বলল, এটা সেই 17 দশকের জিনিস, তেমন আহামরি কিছু না। আপনি এই এলাকায় নতুন এসেছেন তাই না? আমি উইমজি। ও টেবিলের উপর একটা ট্রে রাখে। যদি বিয়ার হুইস্কি খেতে চান তো বলুন। আসলে আমার মুড হলো তাই এগুলো নিয়ে এলাম। পুলিশটি বোতলগুলোর দিকে তাকায়। কর্কের মুখে রুপোলি ফয়েল লাগানো। শ্যাম্পেন? এটা তো জীবনেও খাইনি স্যার, তবে একবার ট্রাই করতে চাই। এটা একটু খেতে লাইট, কিন্তু কয়েক গ্লাস পেটে পড়লে দেখবেন মনের সব কথা গড়গড় করে বলে ফেলছেন। কর্কটা সশব্দে খুলে গেল আর চওড়া গ্লাসে ফেনা ওঠা মদ ঢালা হলো। আরে বাহ, পুলিশটা বলল, তাহলে ম্যাডাম আর নতুন বাচ্চার নামে চিয়ার স্যার। ওদের দুজনের দীর্ঘায়ু কামনা করি আমি। এটা খেতে কেমন যেন আপেলের শরবতের মতো, তাই না? একটু তো বটেই। 3 নম্বর গ্লাসের পর কি বুঝলেন সেটা জানাবেন।
যদি ততক্ষণ অবধির হুঁশ থাকে আর কি। আর আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনি কি বিবাহিত? এখনও না স্যার, একটা প্রমোশন পেলেই সেরে ফেলার ইচ্ছা আছে। তবে যদি সার্জেন্ট, না ওসব থাক, বাদ দিন। আপনার বিয়ের কতদিন হলো স্যার? আই মিন যদি কিছু না মনে করেন। বছরখানেকের একটু বেশি। আচ্ছা, তা বিয়ে করে সুখী তো স্যার? পিটার হো হো করে হেসে উঠল। গত 24 ঘন্টা ধরে আমি এটাই ভেবে চলেছি যে এত ভালো একটা জিনিস ভাগ্য করে পেয়েও কেন আমি একটা বোকা বোকা পরীক্ষার জন্য সব কিছু বাজি লাগানোর মতো বোকামি করলাম। পুলিশটি এমনভাবে মাথা নাড়ল যেন সে ব্যাপারটা বুঝতে পারছে। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন স্যার। আমার মনে হয় জীবনটা এমনই, যদি ঝুঁকি না নেন তাহলে আপনি কোথাও এগোতে পারবেন না, আবার যদি নেন তো ভুল হয়ে যাওয়ার ভয় থাকে। আর অনেক সময় তো যা ঘটার তা চোখের পলকে ঘটে যায়, আমাদের ভাবার অবকাশটুকুও দেয় না। ঠিক বলেছেন। বলে পিটার আবার গ্লাস দুটো ভরে দিল। পুলিশটিকে তার বেশ স্বস্তিদায়ক একজন মানুষ বলে মনে হচ্ছিল। ওর মতো উঁচুতলার লোকেদের যা হয় আর কি, মন টন খারাপ হলেই ও সাধারণ লোকজনদের সাথে মিশতে চাইতো। আসলে কিছুদিন আগে স্ত্রীর শারীরিক অবস্থার জন্য যখন সে প্রায় সাহস হারিয়ে ফেলেছিল, তখন সে ঘরে ফেরা পায়রার মতো সোজা বাটলারদের প্যান্ট্রিতে চলে যায়। সেখানে বাড়ির কাজের লোকেরা তার প্রতি খুব সদয় হয়েছিল আর রূপোর বাসন মাজতে দিয়েছিল তাকে। শ্যাম্পেন আর ঘুমের অভাব সত্ত্বেও তার মাথাটা অদ্ভুতভাবে পরিষ্কার ছিল। সে লক্ষ্য করছিল দামি 1926 সালের পল রজার শ্যাম্পেনের প্রতি পুলিশটির প্রতিক্রিয়া কেমন হয়। প্রথম গ্লাসেই সে জীবনের অর্থ নিয়ে কথা বলতে শুরু করলো। দ্বিতীয়টায় বেরিয়ে এলো একটা নাম, অ্যালফ্রেড বার্ট, আর স্টেশন সার্জেন্টের সাথে কোনো গোপন সমস্যার ইঙ্গিত। তৃতীয় গ্লাসে পিটার ঠিক যেমনটা ভেবেছিল আসল গল্পটা বেরিয়ে আসে। আপনি ঠিকই ধরেছিলেন স্যার, যখন আপনি খেয়াল করলেন যে আমি এই এলাকায় নতুন। আমি এই সপ্তাহের শুরুতেই এখানে কাজ শুরু করেছি, আর সেই কারণেই আমি আপনাকে বা এখানকার বেশিরভাগ বাসিন্দাদেরকেই চিনি না। জেপস আবার এখানকার সব ছেড়ে পিঙ্কারও চিনত, কিন্তু ওর তো অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেল। পিঙ্কারের কথা আপনার হয়তো মনে থাকতে পারে, বিশাল চেহারার লোক, আমার প্রায় দ্বিগুণ, হালকা বাদামি রঙের গোঁফ। হ্যাঁ, আমারও লাগছিল আপনি চিনতে পারবেন। যাই হোক স্যার, যা বলছিলাম, এলাকাটা মোটামুটি চিনলেও পুরোপুরি চিনি না বলে হয়তো আমি একটা বোকামি করে ফেলেছি। তবে আমি যা দেখেছি তার কোনো ব্যাখ্যা হয় না, কিন্তু আমি সত্যি ওটা দেখেছি। আর আমি মাতাল বা ওই জাতীয় কিছু ছিলাম না তখন। আর নম্বরের ব্যাপারে ভুল করার কথা যদি বলেন, তো সে ভুল তো যে কারোরই হতে পারে। তা সত্ত্বেও স্যার, আমি 13 সংখ্যাটাই দেখেছিলাম, দিনের আলোর মতো পরিষ্কার। আচ্ছা, বিষয়টা একটু পরিষ্কার করে বলুন তো, আপনি ম্যারিম্যানস এন্ড চেনেন স্যার? তাই তো মনে হয়। ওটা সাউথ অডলি স্ট্রিটের পেছনে লম্বা বদ্ধ একটা গলি, তাই তো? যার একদিকে সার দিয়ে বাড়ি আর অন্যদিকে উঁচু পাঁচিল। একদম ঠিক বলেছেন স্যার, ওগুলো লম্বা সরু বাড়ি, সবগুলো দেখতে প্রায় একই রকম। সামনে গভীর বারান্দা আর থাম। ঠিক তাই। ওগুলোকে দেখলে মনে হয় যেন পিমলিকোর সবচেয়ে কদর্য অঞ্চল থেকে তুলে আনা হয়েছে। অত্যন্ত কুৎসিত। সৌভাগ্যবশত রাস্তাটার কাজ এখনো শেষ হয়নি, নইলে অন্য পাশেও ওই বিশ্রী বাড়িগুলোর আরেকটা সারি দেখা যেত। আর আমার এই বাড়িটি হলো অষ্টাদশ শতাব্দীর এক অনবদ্য সৃষ্টি। কেমন লাগছে বলুন তো? কনস্টেবল বার্ড বিশাল হলটার দিকে হাঁ করে তাকিয়েছিল। কি দারুণ ফায়ারপ্লেস আর দেওয়ালের কাজ, দরজার মাথায় নকশা, উঁচু খিলানওয়ালা জানলা যা দিয়ে উপরতলা আর নিচতলায় আলো ভেসে যাচ্ছে, আর বিরাট সিঁড়ি। সে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছিল না। এটা একটা ভদ্রলোকের বাড়ি। সে অবশেষে বলল, এখানে স্বস্তি করে শ্বাস নেওয়ার জায়গা আছে। তবে হ্যাঁ, আমি এটাকে ঠিক ঘরোয়া বলবো না। জামার আস্তিন গুটিয়ে বসে মাছ ভাজা খাওয়ার জায়গা এটা নয়, কিন্তু এর একটা ক্লাস আছে। আমি আগে এটা নিয়ে ভাবিনি, কিন্তু এখন আপনি বলায় আমি বুঝতে পারছি ম্যারিম্যানস এন্ডের ওই বাড়িগুলোর সমস্যাটা কোথায়। ওগুলোকে কেমন যেন চাপা চাপা লাগে। আজ রাতে আমি ওগুলোর একাধিক বাড়ির ভেতরে গিয়েছি, আর ওগুলো ঠিক তাই, একদম চাপা। কিন্তু আমি তো আপনাকে সেই কথাই বলতে যাচ্ছিলাম। রাত তখন প্রায় 12টা। আমি আমার রোজকার ডিউটি করতে করতে ম্যারিম্যানস এন্ডের রাস্তায় ঢুকি। রাস্তাটার প্রায় শেষ মাথার দিকেই ছিলাম, তখন দেখি এক লোক দেওয়ালের পাশে কেমন যেন সন্দেহজনকভাবে লুকিয়ে আছে। ওইখানে বাড়ির পেছনের দিকের গেটগুলো আছে, বুঝলেন স্যার,
যেগুলো দিয়ে কয়েকটা বাগানে ঢোকা যায়। আর লোকটা ওই রকম একটা গেটের ভেতরে ঘোরাঘুরি করছিল। লোকটাকে দেখতে বেশ উস্কো খুস্কো হাড় হাবাড়ে টাইপের, গায়ে একটা ঢোলা পুরনো কোট, হতে পারে কোনো ভবঘুরে, হয়তো নদীর ধারে কোনো বস্তি থেকে উঠে এসেছিল। আমি ওর উপর টর্চের আলো ফেললাম। রাস্তাটায় আলো বিশেষ ছিল না, আর রাস্তাটাও ছিল বেশ অন্ধকার, কিন্তু ওর মুখটা ভালো করে দেখতে পেলাম না, কারণ ওর মাথায় একটা ছেঁড়া টুপি আর গলায় একটা বড় মাফলার জড়ানো ছিল। আমার মনে হলো লোকটার মতলব ভালো না। আর যেই ওকে জিজ্ঞেস করতে যাব যে ওখানে কি করছে, অমনি রাস্তার উল্টো দিকের একটা বাড়ি থেকে এক ভয়ঙ্কর চিৎকার শুনতে পেলাম। কি ভয়াবহ সেই চিৎকার, আপনাকে কি বলবো স্যার। বাঁচাও বলে কেউ চিৎকার করলো। সে চিৎকারের জোর এত ছিল যে ভয়ে আত্মা শুকিয়ে যাবে। গলাটা কোনো পুরুষের ছিল নাকি মহিলার? পুরুষের গলা স্যার, অন্তত শুনে তো তাই মনে হলো। ওটা ঠিক সাধারণ চিৎকার ছিল না স্যার, বলতে পারেন একটা হুঙ্কারের মতো। আমি চেঁচিয়ে বললাম, হ্যালো, কি সমস্যা বলুন, কোন বাড়িতে? কিন্তু কিচ্ছু বলল না, শুধু আঙুল দিয়ে ইশারা করলো। আর তারপর আমি আর ও একসাথে রাস্তা পেরিয়ে দৌড় দিলাম। যেই না আমরা বাড়িটার কাছে পৌঁছেছি, ভেতর থেকে এমন একটা গোয়ানির মতো আওয়াজ এলো যেন কেউ কারো গলা টিপে ধরেছে। আর ঠিক তারপরেই একটা ধূপ করে শব্দ। মনে হলো ভারী কিছু একটা দরজার উপর এসে পড়ল। বাপরে! আমি চেঁচিয়ে উঠে কলিং বেল বাজাই, বললাম, এই ভেতরে কি হচ্ছে? তারপর দরজায় টোকা দিই, কোনো সাড়া পেলাম না। তাই আবার বেল বাজালাম এবং দরজায় ধাক্কা দিলাম। তখন আমার সাথে যে লোকটা ছিল, সে দরজার চিঠি ফেলার জায়গাটা ঠেলে খুলে সেটার ভেতর দিয়ে উকিয়ে দিল। বাড়ির ভেতর কি কোনো আলো জ্বলছিল? গোটা বাড়িটাই ছিল অন্ধকার স্যার, শুধু দরজার উপরের ছোট জানলাটা ছাড়া। ওটা বেশ উজ্জ্বল আলো ছিল। আর আমি উপরে তাকাতেই বাড়ির নম্বরটা দেখতে পাই, 13 নম্বর, কাঁচের উপর একদম স্পষ্ট করে লেখা। তো লোকটা যেই না ভেতরে উকি দিয়েছে, হঠাৎ করে একটা ঘর ঘর আওয়াজ করে পেছনের দিকে ছিটকে যায়। আমি বললাম, এই কি হয়েছে, শুনুন তো, আমি দেখি। তাই আমি চিঠি ফেলার ওই ফাঁকটায় চোখ লাগিয়ে ভেতরে তাকালাম। পুলিশটি একটু থেমে একটা লম্বা শ্বাস নিল। পিটার শ্যাম্পেনের দ্বিতীয় বোতলটা খুলে ফেলে। পুলিশটি বলল, দেখুন স্যার, বিশ্বাস করুন বা নাই করুন, আমি ওই মুহূর্তে ঠিক ততটাই স্বাভাবিক ছিলাম যতটা এখন আছি। আমি ওই বাড়ির ভেতরে যা যা দেখেছিলাম সব আপনাকে বলে দিতে পারি। খুব বেশি কিছু অবশ্য দেখা যাচ্ছিল না, কারণ চিঠি ফেলার ফাঁকটা ছিল খুব ছোট। কিন্তু চোখটা একটু সরু করে আমি হলঘরের এপার ওপার দুপাশে অল্প স্বল্প আর সিঁড়ির কিছুটা উপর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। আর আমি যা দেখলাম সেটা এবার বলছি। আপনি আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন, কারণ এরপর যা ঘটেছিল তার জন্য এই কথাগুলো খুব জরুরি। এরপর সে আরও এক ঢোক শ্যাম্পেন খেয়ে নিয়ে বলতে শুরু করলো, হল ঘরের মেঝেটা, ওটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। সাদা কালো চৌকো খোপে বানানো, অনেকটা মার্বেলের মতো। আর সেটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। একটু এগোতেই বাঁদিকে ছিল লাল কার্পেট পাতা সিঁড়িটা, আর সিঁড়ির ঠিক নিচে একটা নগ্ন সাদা মহিলার মূর্তি, যার হাতে নীল আর হলুদ ফুলে ভরা একটা বড় টব। সিঁড়ির পাশের দেওয়ালে একটা খোলা দরজা ছিল, আর ভেতরে আলোয় ঝলমল করা একটা ঘর। আমি শুধু একটা টেবিলের একটা কোণায় দেখতে পাচ্ছিলাম, যার উপর অনেক কাঁচ আর রূপোর জিনিসপত্র রাখা। ওই দরজাটা, সদর দরজাটার মাঝখানে একটা বড় কালো চকচকে ক্যাবিনেট ছিল, যার গায়ে সোনালি রঙের নকশা আঁকা, যেমনটা এক্সিবিশনে দেখা যায়। হলটার একদম পিছনের দিকে একটা বসার ঘরের মতো জায়গা ছিল, কিন্তু ভেতরে কি আছে তা দেখতে পাচ্ছিলাম না। শুধু এটুকুই বুঝেছিলাম যে জায়গাটা খুব রঙিন। ডান দিকেও একটা দরজা ছিল, আর সেটাও খোলা। ভেতরটা যতটুকু দেখতে পাচ্ছিলাম একটা বেশ সুন্দর বসার ঘর, দেওয়ালে হালকা নীল রঙের ওয়ালপেপার আর তাতে ছবি টাঙানো। হল ঘরেও ছবি ছিল, আর ডান দিকের একটা টেবিলের উপর একটা তামার বাটি রাখা, হয়তো অতিথিদের ভিজিটিং কার্ড রাখার জন্য। তো স্যার, আমি এই সব কিছু দেখেছিলাম। এবার আপনিই বলুন, এই জিনিসগুলো যদি ওখানে সত্যিই না থাকতো, তাহলে আমি এত নিখুঁতভাবে সবটার বর্ণনা দিচ্ছি কি করে? পিটার একটু ভেবে বলল, আমি এমন লোকের কথা জানি যারা এমন জিনিসের বর্ণনা দেয় যেগুলোর কোনো অস্তিত্ব নেই, কিন্তু তারা সাধারণত এই ধরনের জিনিসের কথা বলে না। আমি শুনেছি লোকে ইঁদুর, বিড়াল, সাপ, এমনকি মাঝে মাঝে উলঙ্গ মানুষদেরও দেখে, কিন্তু কল্পনায় নকশা করা ক্যাবিনেট বা হলঘরের টেবিল দেখার কথা আমি এই প্রথম শুনলাম। আপনি ঠিকই বলেছেন স্যার, আর আমি দেখছি যে আপনি এ পর্যন্ত আমার কথা বিশ্বাস করছেন।
কিন্তু আরও একটা ব্যাপার আছে, যেটা আপনার বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে। স্যার, ওই হল ঘরে একটা লোক পড়েছিল, আর লোকটা ছিল মৃত। লোকটা বেশ বড় সড়ো, দাড়ি গোফ কামানো, আর একটা ট্যাক্সিডও পড়েছিল। তার গলায় বিঁধে ছিল একটা ছুরি। আমি ছুরিটার হাতলটা দেখতে পাচ্ছিলাম। দেখে মনে হচ্ছিল ওটা মাংস কাটার ছুরি, আর রক্ত বেরিয়ে এসে ওই মার্বেলের চৌকো খোপগুলোর ওপর চকচক করছিল। পুলিশটা পিটারের দিকে তাকিয়ে রুমাল দিয়ে কপালটা মুছল। তারপর শ্যাম্পেনের 4 নম্বর গ্লাসটাও শেষ করে বলতে লাগলো, ওর মাথাটা সেটেছিল হল ঘরের টেবিলটার এক কোণায়, আর পাগুলো নিশ্চয়ই দরজার গায়ে ছিল। কিন্তু লেটার বক্সটার নিচের দিকটার জন্য আমি আমার খুব কাছের কিছুই দেখতে পাচ্ছিলাম না। বুঝলেন তো স্যার, আমি বক্সটা তারের জালের ভেতর দিয়ে দেখছিলাম, আর ভেতরে কিছু একটা ছিল, হয়তো চিঠি হতে পারে, যেটা নিচের দিকের ভিউটা আটকে দিচ্ছিল। কিন্তু বাকি সবটা আমি দেখেছি। দৃশ্যটা যেন আমার মাথায় গেঁথে যায়, কারণ আমার মনে হয় না আমি 15 সেকেন্ডের বেশি তাকিয়েছিলাম। তারপর হঠাৎ করে সব আলো দপ করে নিভে যায়, যেন কেউ মেইন সুইচটা অফ করে দিয়েছে। তাই আমি আশেপাশে তাকালাম, আর সত্যি বলতে কি, আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। আর ঘুরে তাকাতে কি দেখলাম জানেন? আমার সেই মাফলার পরা সঙ্গীটা পালিয়েছে। বাহ, চমৎকার! লোকটা চম্পট দিয়েছিল, আর আমি সেখানে একা ফেসে যাই। আর ঠিক ওখানেই স্যার আমি আসল গণ্ডগোলটা করে বসি। কারণ আমার মনে হলো ব্যাটা বেশি দূর এগোতে পারেনি, তাই ওকে তাড়া করে রাস্তা দিয়ে ছুটলাম। কিন্তু ওর টিকিটাও দেখতে পেলাম না। রাস্তায় একটা কাক পক্ষীও ছিল না, সব কটা ঘর অন্ধকার। আর তখন আমার মনে হলো যে দুনিয়াতে কত কি হয়ে যায় কেউ ঘুণাক্ষরেও টের পায় না। আমি যা চেঁচামেচি আর দরজায় কিলঘুষি মেরেছি, তাতে তো গোটা পাড়া বেরিয়ে আসার কথা। আর ওই মরণ চিৎকার তো বাদই দিলাম। কিন্তু যা হয় আর কি, আপনিও হয়তো ব্যাপারটা জানেন স্যার। দেখবেন লোকে নিচতলার জানলা হাট করে খুলে রাখে, বা চিমনিতে আগুন লেগে যায়, আর আপনি চেঁচিয়ে পাড়া মাথায় করলেও কেউ ফিরেও তাকাবে না। সে নিজে তো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে, আর পাশের বাড়ির লোক বলবে, ধুর ছাই, কিসের এত চেঁচামেচি, আমার বই গেছে, বলে লেপে তলা সেধিয়ে যাবে। হ্যাঁ, লন্ডন শহরটা এইরকমই। একদম ঠিক বলেছেন স্যার। গ্রামের ব্যাপারটা পুরো আলাদা। সেখানে আপনি মাটি থেকে একটা আলপিন তুললেও কেউ না কেউ এসে জিজ্ঞেস করবে কোত্থেকে পেলেন। কিন্তু লন্ডন নিজের কাজে নিজেই ব্যস্ত থাকে। যাই হোক, আমি মনে মনে ভাবলাম কিছু তো একটা করতেই হবে, আর আমি আমার বাঁশিটা বাজাই, আর ওটা ওরা ঠিকই শুনতে পেয়েছে। সঙ্গে সঙ্গে রাস্তার সব জানলা খুলতে শুরু করলো। লন্ডনের এটাও একটা দিক। পিটার মাথা নাড়ল। লন্ডনের লোকেরা তো দুনিয়া ধ্বংস হয়ে গেলেও ঘুমিয়ে থাকবে, কিন্তু ঈশ্বরই জানেন, যখন পুলিশ বাঁশি বাজায় তখন তারা কেন জানি জেগে ওঠে। ঠিক বলেছেন স্যার, বলল পুলিশম্যান। এই প্রথমবার ওর মনে হলো এই শ্যাম্পেনের মধ্যে আসলেই কিছু একটা আছে। ও একটু থামে এবং তারপর আবার বলতে শুরু করে, ঘটনাটা হলো কি, আমি হুইসেলটা বাজানো মাত্রই উইদার্স, মানে পাশের এলাকার দায়িত্বে থাকা পুলিশটা, ও ছিল অডলি স্কোয়ারে, আমার দিকে আসছিল। জানেন তো স্যার, আমাদের ডিউটিতে দেখা করার একটা বাধার সময় থাকে, রোজ রাতে আলাদা আলাদা। আর আজ রাতে ওই স্কোয়ারেই মাঝরাতে আমাদের মিট করার কথা ছিল। তো ও প্রায় দৌড়ে চলে আসে, আর দেখলো আমি ওখানে। অন্যদিকে জানলা দিয়ে লোকজন চেঁচিয়ে যাচ্ছে, কি হয়েছে কি হয়েছে করে। আমি তো চাইনি যে সবাই রাস্তায় নেমে আসুক আর আমাদের আসামিটা ভিড়ে মিশে চম্পট দিক। তাই ওদের ধামাচাপা দিয়ে বললাম, কিছু না, রাস্তার ওদিকে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর উইদার্সকে দেখে আমার ধরে যেন প্রাণ এলো। আমরা রাস্তার মাথায় দাঁড়ালাম, আর আমি ওকে বললাম যে 13 নম্বরের ভেতরে একটা লাশ পড়ে আছে, আর আমার তো কেসটা মার্ডার মনে হচ্ছে। ও বলল, 13 নম্বর? তোর মাথা খারাপ? মেরিম্যান স্যান্ডে 13 নম্বর বলে কিছু নেই গাধা, ওগুলো সব জোর সংখ্যার বাড়ি। আর কথাটা আদতেই সত্যি স্যার, কারণ রাস্তার উল্টো দিকের বাড়িগুলো কোনোদিন বানানোই হয়নি, তাই 1 নম্বর ছাড়া কোনো বিজোড় নম্বরই নেই সেখানে। ওই 1 নম্বরটা হলো কোনায় ওই পেল্লায় বাড়িটা। সত্যি বলতে কথাটা শুনে তো আমি ধাক্কা খেলাম। নম্বরটা মনে না থাকা নিয়ে আমার কোনো চিন্তা ছিল না, কারণ আপনাকে তো বললামই এই সপ্তাহে এই রাস্তায় আমি নতুন। কিন্তু আমি তো নিশ্চিত যে দরজার উপরের কাচের মধ্যে নাম্বারটা দিনের আলোর মতোই পরিষ্কার দেখেছিলাম। কি করে যে আমার ভুল হলো সেটাই মাথায় ঢুকছিল না। কিন্তু উইদার্স বাকিটা শুনে বলল, তাহলে হয়তো তুই 12 দেখেছিস। 18 হওয়ার চান্স নেই, কারণ রাস্তার বাড়িই ছিল মোটে 16টা। আর 16ও নয়, কারণ আমি জানি ওটা রাস্তার লাস্টের বাড়িটা না,
তাই আমাদের মনে হলো 12 বা 10 হবে হয়তো, তাই চললাম দেখতে। 12 নম্বরে ঢুকতে আমাদের কোনো অসুবিধাই হলো না। খুব অমায়িক একজন বয়স্ক ভদ্রলোক তার ড্রেসিং গাউন পরেই নিচে নেমে এলেন। জিজ্ঞেস করলেন কিসের এত গোলমাল, আর তিনি কোনো সাহায্য করতে পারেন কিনা। আমি তাকে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে বললাম যে আমার ভয় হচ্ছে কোনো একটা বাড়িতে বোধহয় দুর্ঘটনা ঘটেছে, আর উনি কিছু শুনেছেন কিনা জানতে চাইলাম। তবে উনি দরজা খোলার সাথে সাথেই আমি বুঝে গিয়েছিলাম যে আমরা এই বাড়িটা খুঁজছি না। ভেতরে পালিশ করা কাঠের মেঝে আর সাধারণ দেওয়ালওয়ালা একটা ছোট্ট হল ঘর, সব কিছু খুব পরিষ্কার কিন্তু ফাঁকা ফাঁকা, আর কোনো কালো ক্যাবিনেট বা নগ্ন মহিলা বা ওইসব কিছুই ছিল না। ভদ্রলোক বললেন হ্যাঁ, ওনার ছেলে একটু আগেই কারোর চেঁচামেচি আর দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনেছে। ও উঠে জানলা দিয়ে মাথা বের করে দেখে, কিন্তু কিছু দেখতে পায়নি। তবে আওয়াজ শুনে ওদের দুজনেরই মনে হয়েছে যে 14 নম্বরের লোকটা আবার হয়তো চাবি ভুলে গিয়েছিল। তাই আমরা তাকে অনেক ধন্যবাদ জানিয়ে 14 নম্বরের দিকে এগিয়ে চললাম। 14 নম্বরের লোকটাকে নিচে নামাতে আমাদের বেশ বেগ পেতে হলো। ভদ্রলোক বেশ খিটখিটে মেজাজের। আমার তো প্রথমে মনে হচ্ছিল কোনো মিলিটারি অফিসার হবেন, কিন্তু পরে জানা গেল ভারতে সরকারি চাকরি করে রিটায়ার করেছেন। শ্যামবর্ণের ভদ্রলোক, গলাটাও বেশ ভারী, আর তার চাকরটারও গায়ের রং চাপা, কোনো দেশীয় লোক হবে। ভদ্রলোক জানতে চাইলেন যে এত রাতে কিসের এত গোলমাল, আর একজন ভদ্র নাগরিক কি শান্তিতে ঘুমাতেও পারবে না? ওনার ধারণা 12 নম্বরের ওই বোকা ছেলেটা আবার মদ খেয়ে মাতলামি করছে। উইদার্সকে তাই একটু কড়া গলায় কথা বলতে হলো। তারপর শেষমেশ চাকরটা নেমে এসে আমাদের ঢুকতে দিল ভেতরে। যাই হোক, আমাদের আবারও ক্ষমা চাইতে হলো। ভেতরের হলঘরটা আমি যা দেখেছিলাম তার সাথে কোনো মিলই নেই। প্রথমত সিঁড়িটাই ছিল ভুল দিকে, আর সিঁড়ির নিচে একটা মূর্তি থাকলেও ওটা অনেকগুলো মাথা আর হাতওয়ালা কোনো বিদেশি দেবদেবীর মূর্তি। দেওয়ালগুলো নানা রকম পিতলের জিনিস আর বিদেশি সুভিনিয়ার দিয়ে ঢাকা। বুঝতেই তো পারছেন যা হয় আর কি। চাকরটার হাবভাব কেমন যেন নরম নরম, যা আমার ঠিক পছন্দ হলো না। ও বলল যে ও পিছনের ঘরে ঘুমায় আর মনিব ঘন্টা না বাজানো পর্যন্ত কিছুই শোনেনি। তারপর ভদ্রলোক সিঁড়ির উপর থেকে চেঁচিয়ে বললেন যে তাকে বিরক্ত করে লাভ নেই, আওয়াজটা বরাবরের মতোই 12 নম্বর থেকে আসছে, আর ওই ছোকরা যদি এইসব পাগলামি পার্টি বন্ধ না করে তাহলে উনি পুলিশে খবর দেবেন। আমি জিজ্ঞেস করলাম উনি কিছু দেখেছেন কি না। উনি বললেন না, দেখেননি। আসলে স্যার, আমি আর অন্য লোকটা তো বারান্দার ভেতরে ছিলাম, আর ওই বারান্দাগুলোর ভেতরে কি হচ্ছে তা অন্য বাড়ি থেকে দেখা যায় না, কারণ সবগুলোরই দুপাশ রঙিন কাজ দিয়ে ঘেরা। লর্ড পিটার উইমজি একবার পুলিশটির দিকে, তারপর বোতলটার দিকে তাকালেন, যেন উনি হিসাব করার চেষ্টা করছেন কোনটায় অ্যালকোহলের পরিমাণ বেশি। এরপর উনি খুব যত্ন করে 2 গ্লাসই আবার ভর্তি করলেন। তো স্যার, এই সবের মধ্যে উইদার্স আমার দিকে কেমন বাঁকা চোখে তাকাচ্ছিল, কিন্তু মুখে কিছু বলল না। আমরা আবার গেলাম 10 নম্বরে। ওখানে 2 অবিবাহিত মহিলা থাকেন, আর তাদের হলঘরটা মরা পাখি আর এমন সব ওয়ালপেপারে ঠাসা যেন মনে হবে ফুলের দোকান খুলে বসেছে। একজন তো প্রায় কালা, আর একজন পেছনের ঘরে ঘুমায়, কিচ্ছু শোনেনি, কিন্তু ওদের কাজের লোকেদের সাথে কথা বলে লাভ হলো। রাঁধুনিটা বলল সে বাঁচাও চেঁচানি শুনেছে এবং ভেবেছে 12 নম্বর থেকে আওয়াজটা আসছে। সে তো ভয় বালিশে মুখ গুজে ঠাকুরকে ডাকাডাকি শুরু করেছিল। অন্য কাজের মেয়েটা ছিল আরও কাজের। আমি যখন দরজায় খটখট করছিলাম ও জানলা দিয়ে উকি মারে। প্রথমে কিছু দেখতে পাইনি, কারণ আমরা তো বারান্দার ভেতরে ছিলাম, কিন্তু ওর মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল হচ্ছে, তাই ঠান্ডা লাগার ভয়ে চটি পড়তে ভিতরে যায়। তারপর যেই না জানলার কাছে ফিরেছে অমনি দেখে একটা লোক রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছে। লোকটা একদম নিঃশব্দে দৌড়াচ্ছিল, যেন পায়ে রবারের জুতো, আর ওর মাফলাটা উড়ছিল হাওয়ায়। ও লোকটাকে গলি থেকে বেরিয়ে ডান দিকে ঘুরতে দেখে, আর তারপরই আমাকে ওর পেছনে দৌড়াতে শোনে। মুশকিল হলো ও লোকটার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমি কোন বাড়ির ভেতর থেকে বেরোলাম সেটাই খেয়াল করেনি। যাকে এতে অন্তত এটা বোঝা গেল যে আমি গোল মারছিলাম না, কারণ মাফলার পরা লোকটা তো সত্যি। মেয়েটা লোকটাকে চিনতে পারেনি, কিন্তু সেটা স্বাভাবিক, কারণ ও সেখানে নতুন এসেছে। তাছাড়া লোকটার এই কেসে কোনো হাত থাকার চান্সই নেই, কারণ যখন চেঁচামেচি শুরু হয় লোকটা তো আমার পাশেই দাঁড়িয়েছিল। আমার তো মনে হয় লোকটা চোর ছেঁচর টাইপের কিছু ছিল। যেই আমার নজর ঘুরেছে ও বুঝে গেছে যে কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। দেখুন স্যার,
আমরা যতগুলো বাড়িতে প্রবেশ করেছিলাম তার বিশদ বিবরণ দিয়ে আপনাকে অহেতুক ব্যস্ত করার কোনো প্রয়োজন নেই। আমরা 2 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত প্রতিটি বাড়িতেই জিজ্ঞাসাবাদ করেছি এবং কোনোটারই হলঘর চিঠির বাক্স দিয়ে দেখা দৃশ্যের সঙ্গে মেলেনি। তাদের কেউই আমাদের কাছে থাকা তথ্যের বাইরে নতুন কিছু জানাতে পারেনি। আসল কথা হলো স্যার, আমার বিবরণে সময় লাগলেও সম্পূর্ণ ঘটনাটি ঘটেছিল খুব অল্প সময়ের মধ্যে। প্রথমে চিৎকার শোনা গেল, যা কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি, এবং তা শেষ হওয়ার পূর্বেই আমরা রাস্তা অতিক্রম করে বারান্দার ভেতরে ছিলাম। তারপর আমি চিৎকার ও একই সাথে দরজায় আঘাত করি, কিন্তু আমি তা বেশিক্ষণ করার আগেই আমার সঙ্গী ব্যক্তিটি বাক্সের ভেতর দিয়ে চোখ রাখে ভেতরে। তারপর আমি সেখানে 15 সেকেন্ডের জন্য চোখ রাখি, আর সেই সময়ই আমার সঙ্গী রাস্তা দিয়ে পালিয়ে যায়। এরপর আমি তার পিছু ধাওয়া করি এবং তারপর আমার হুইসেল বাজাই। সমগ্র ঘটনাটি খুব বেশি হলে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়েছিল। মেরিম্যানস এন্ডের প্রতিটি বাড়িতেই অনুসন্ধান শেষ করার পর আমি আপনাকে বলতে পারি আমার নিজেরই বেশ অস্বস্তি হচ্ছিল, এবং উইদাসের অবস্থা তো আরও খারাপ। সে আমাকে বলল, বাট তুই কি ঠাট্টা করছিস? কারণ যদি এটা তাই হয় তাহলে তোর পুলিশে না থেকে কোনো কমেডি শোতে থাকা উচিত। এর উত্তরে আমি তাকে পুনরায় আমি যা প্রত্যক্ষ করেছিলাম অত্যন্ত গুরুত্ব সহকারে বললাম। তারপর বললাম, এবং আমি যদি সেই স্কার্ফ পরা লোকটিকে খুঁজে পেতাম, সেও তোমাকে বলতে পারতো যে সে দৃশ্যটি দেখেছে। আর তাছাড়া তুমি কি মনে করো আমি এমন একটা ছেলে মানুষই করে আমার চাকরিটা খোয়াবো? সে বলল, ব্যাপারটা আমার কাছে একটা রহস্য। আমি যদি না জানতাম যে তুই মদ খাস না, তাহলে বলতাম তুই ভুলভাল দেখেছিস। আমি বললাম, দৃষ্টিভ্রম। আমি একটি মৃতদেহকে গলায় ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেছি এবং মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। আমার জন্য সেটাই যথেষ্ট। হতে পারে সে শেষ পর্যন্ত মৃত ছিল না এবং তারা তাকে সরিয়ে দিয়েছে। আমি প্রত্যুত্তরে বললাম, বাড়িটা শুদ্ধ সরাবে কি করে? তখন উইদার্স এক অদ্ভুত স্বরে বলল, তুই বাড়িটার বিষয়ে নিশ্চিত? নগ্ন নারী বা ওই জাতীয় কিছু দেখে অতিরিক্ত কল্পনা করছিলি না তো? আমি বললাম, না, আমার তেমন কিছুই হয়নি। এই রাস্তায় কোনো একটা রহস্যজনক ঘটনা ঘটেছে, আর আমি এর শেষ দেখে ছাড়ব। প্রয়োজনে যদি স্কার্ফ পরা লোকটির জন্য সমগ্র লন্ডন খুঁজতে হয় তাই করব। উইদাস বিদ্রুপের সুরে বলল, হ্যাঁ, লোকটা যে এত তাড়াতাড়ি পালিয়ে গেল সেটাই দুঃখের বিষয়। আমি বললাম, যাই হোক, তুমি এটা বলতে পারবে না যে আমি লোকটাকে কল্পনা করেছি, কারণ ওই কাজের মেয়েটা ওকে দেখেছে, আর ভাগ্য ভালো যে দেখেছে, না হলে হয়তো তুমি এরপর বলতে যে আমার মানসিক হাসপাতালে থাকা উচিত। সে বলল, বেশ, আমি জানি না তুই এখন কি করতে চাস। তোর বরং স্টেশনে ফোন করে নির্দেশ চাওয়া উচিত। তো আমি ফোনটা করলাম। সার্জেন্ট জোন্স স্বয়ং নিজে চলে এলেন, আর আমাদের দুজনেরই কথা খুব মন দিয়ে শুনলেন। এরপর উনি আস্তে আস্তে পুরো রাস্তাটা একবার হেঁটে আসেন। ফিরে এসে আমাকে বললেন, শোন বার্ট, ওই হলটার কথা আমাকে আরেকবার বলতো ভালো করে। আমিও সব বললাম ঠিক যেমন আপনাকে বলেছি স্যার। উনি বললেন, তুই শিওর যে সিঁড়ির বাঁ দিকে একটা ঘরে কাঁচের জিনিস ছিল আর ডান দিকে একটা ঘরে ছবি টাঙানো ছিল? হ্যাঁ সার্জেন্ট, একেবারে শিওর। উইদার্স এমনভাবে বলল যেন বলতে চায়, এইবার পেয়েছি তোকে। বুঝলেন তো ব্যাপারটা? তখন সার্জেন্ট বললেন, শোন বার্ট, একটু ধাতস্থ হ আর বাড়িগুলোর দিকে ভালো করে দেখ। দেখছিস না সবকটা বাড়ি কিরকম চ্যাপ্টা? এগুলোর একটারও ঢোকার পথের দুদিকে ঘর নেই। লর্ড পিটার শেষবারের মতো শ্যাম্পেন ঢেলে বোতলটা খালি করলেন। সত্যি বলতে কি স্যার, আমার তো মাথা ঘুরে গেছিল এটা ভেবে যে আমি এই ব্যাপারটা খেয়ালই করিনি, কিন্তু উইদার্স করেছিল, আর সেজন্যই ও ভাবছিল আমি হয় মাল খেয়েছি, না হয় আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আমি আমার কথায় একদম টিকে রইলাম। বললাম 2টো বাড়িকে এক করে দিয়েছে নির্ঘাত, কিন্তু সেই যুক্তিও ধোপে টিকল না, কারণ আমরা তো সব কটাতেই ঢুকেছি আর ওরকম কিচ্ছু নেই, যদি না গোয়েন্দা গল্পের মতো কোনো চোরা দরজা থাকে। যাই হোক, আমি সার্জেন্টকে বললাম, চেঁচামেচিটা তো সত্যি, কারণ অন্যরাও শুনেছে, জিজ্ঞেস করলেই জানতে পারবেন। সার্জেন্ট বললেন, ঠিক আছে বার্ট, আমি তোকে সব সুযোগই দিচ্ছি। এই বলে উনি আবার 12 নম্বরে কড়া নাড়েন। 14 নম্বরের লোকটাকে আর ঘাঁটতে চাইলেন না। এবার নামলো ছেলেটা। সেও বেশ ভালো ছেলে, একটুও বিরক্ত নয়। বলল, হ্যাঁ হ্যাঁ, ও আর ওর বাবা দুজনেই চিৎকার শুনেছে,
বলল, গন্ডগোলটা তো ওই 14 নম্বরেই। লোকটা একটা খ্যাপাটে টাইপের, আর ও যদি ওর ওই বেচারা চাকরটাকে মারে আমি অবাক হব না। জানেন তো বিদেশে থাকা ইংরেজরা যা হয় আর কি, কলোনির ওই রুক্ষ জীবনযাপন, ওরা সবকটা জঙ্গলি টাইপের, তার ওপর ওসব জায়গার ঝাল মশলা খেয়ে লিভারটাও পচে যায়। আমি তো আবার 14 নম্বরে জেরা করতে যাচ্ছিলাম, কিন্তু সার্জেন্ট খেপে গিয়ে বললেন, তুই ভালো করেই জানিস যে এটা 14 নম্বর নয়। আর আমার মনে হচ্ছে বাট তুই হয় পাগল হয়ে গেছিস না হয় নেশা করেছিস। তুই সোজা বাড়ি যা, নেশাটা আগে কাটা, তারপর যখন তোর হুঁশ ফিরবে তখন কথা হবে। আমি একটু গাইগুই করলাম, কিন্তু লাভ হলো না। উনি চলে গেলেন, উইদারসন নিজের রাস্তায় ফিরে যায়, আর আমি অন্য পুলিশের আসার আগে পর্যন্ত একটু এদিক ওদিক পায়চারি করে এলাম। আর তখনই তো আপনাকে দেখলাম স্যার। কিন্তু স্যার, আমি মোটেও মাল খাইনি, অন্তত তখনও তো নয়। যদিও এখন মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, হয়তো এই মদটা দেখতে যা তার চেয়ে কড়া। কিন্তু আমি তখন নেশা করিনি, আর আমার মাথাও খারাপ হয়ে যায়নি। আমি মোটামুটি শিওর আমার উপর ভূতের ছায়া পড়েছে স্যার, এটাই আসল কথা। ভূতুরে কাণ্ড। আমার যা মনে হচ্ছে বহু বছর আগে ওই কোনো একটা বাড়িতে একটা খুন হয়েছিল, আর আজ রাতে আমি সেটাই দেখেছি। কে জানে, হয়তো সেটার জন্যই ওরা রাস্তার নম্বর পাল্টে দিয়েছে, এরকম আমি শুনেছি। আর যেই ওই রাতটা ফিরে আসে, বাড়িটাও আগের চেহারায় ফিরে যায়। কিন্তু এখন তো আমার চাকরির 12টা বেজে যাবে। একটা ভূতের জন্য আমার মতো একটা ছাপোষা লোকের জীবনটা ঝরঝরে হয়ে যাবে স্যার। এটা কি ঠিক হলো বলুন? আমি শিওর স্যার, আপনি আমার কষ্টটা বুঝবেন। পুলিশটির গল্প শেষ হতে বেশ কিছুটা সময় লেগেছিল, এবং লম্বা ঘড়িটার কাঁটা তখন 4:45 ছুঁয়েছে। পিটার উইমজি তার সঙ্গীর দিকে একটি স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকালেন। লোকটার জন্য তার সত্যিকারের এক প্রকারের স্নেহ জন্মাতে শুরু করেছে। বরং বলা যায় তিনি পুলিশটার চেয়ে সামান্য বেশিই মদ্যপ ছিলেন। কিন্তু মদের প্রভাবে তার মস্তিষ্ক ঝিমিয়ে পড়েনি, এটি কেবল তাকে আরও উদ্দীপ্ত করে তুলেছিল এবং তার নিদ্রাভাব দূর করে দিয়েছিল। তিনি বললেন, চিঠির ফুটো দিয়ে যখন দেখছিলেন, ছাদের কোনো পার্ট বা লাইট টাইট কিছু চোখে পড়েছিল? না স্যার, ওই যে বাক্সের একটা ফ্ল্যাপ থাকে না, সেটার জন্য। ডাইনে বাই আর সোজা দেখতে পাচ্ছিলাম, কিন্তু উপরটা নয়, আর একদম পায়ের কাছের মেঝেটাও দেখিনি। বাইরে থেকে যখন বাড়িটা দেখছিলেন, তখন দরজার উপরে জানলাটা ছাড়া কোথাও আলো ছিল না। অথচ ফুটো দিয়ে যেই দেখলেন, ডাইনে বাই আর পিছনের সব ঘরেই আলো জ্বলছিল। হ্যাঁ স্যার, ঠিক তাই। বাড়িগুলোর পেছনের দিকে কি কোনো বেরোনোর রাস্তা আছে? হ্যাঁ স্যার, মেরিম্যানস এন্ড থেকে বেরিয়ে ডান দিকে ঘুরলেই একটু এগিয়ে একটা গলি আছে, ওটা দিয়ে পেছনের দরজাগুলোর কাছে যাওয়া যায়। আপনার মনে রাখার ক্ষমতা তো বেশ ভালো, বিশেষ করে যা দেখেছেন। আচ্ছা, অন্য কিছু কি মনে আছে এমন? যেমন ধরুন কোনো বিশেষ গন্ধ। আপনি যে বাড়িগুলোতে ঢুকেছিলেন, তার কোনোটা থেকে কি কোনো আলাদা রকম গন্ধ আসছিল, বিশেষ করে 10, 12 আর 14 নম্বর থেকে? গন্ধ? পুলিশটি মনে করার জন্য চোখ বন্ধ করল। ও হ্যাঁ স্যার, 10 নম্বর বাড়িটা যেখানে ওই 2 ভদ্রমহিলা থাকেন, ওখান থেকে একটা পুরনো ধরনের গন্ধ আসছিল। ঠিক কিসের বলতে পারবো না, ল্যাভেন্ডার নয়, কিন্তু ওই মহিলারা যেমন বাটিতে শুকনো গোলাপের পাপড়ি আর ওইসব জিনিস রাখেন, ওই পাটপৌড়ি, হ্যাঁ এই শব্দটাই, পাটপৌড়ি। আর 12 নম্বর, না ওখানে তেমন কিছু ছিল না। শুধু মনে আছে আমার দেখে মনে হয়েছিল ওনাদের বাড়ির কাজের লোক খুব ভালো, যদিও আমরা বাড়ির লোক ছাড়া আর কাউকে দেখিনি। মেঝে আর দেওয়ালের কাঠ এমনভাবে পালিশ করা ছিল যে নিজের মুখ দেখতে পাচ্ছিলাম। মনে মনে ভাবলাম নির্ঘাত মোম আর তারপিনের কাজ, আর খুব খাটনি, যাকে বলে একটা ঝকঝকে পরিষ্কার বাড়ি আর তার পরিষ্কার গন্ধ। কিন্তু 14 নম্বরটা ছিল আলাদা, ওটার গন্ধ আমার ভালো লাগেনি। একটা গুমোট ভাব, মনে হচ্ছিল যেন কাজের লোকটা তার ঠাকুর দেবতার কাছে ধূপটুপ জ্বেলেছে। ওই ধরনের লোকগুলোকে আমি কোনোদিনই সহ্য করতে পারি না। পিটার বললেন, আপনার কথায় একটা জিনিস মাথায় এলো। উনি দুহাতের আঙুলের ডগাগুলো দিয়ে একটা চূড়োর মতো তৈরি করে সেটার উপর দিয়ে শেষ প্রশ্নটা ছুড়ে দিলেন। ন্যাশনাল গ্যালারিতে কখনো গেছেন? না তো স্যার। পুলিশটি বেশ অবাক হয়েই বলল, না তা ঠিক কখনো হয়ে ওঠেনি। লন্ডনের এই এক ব্যাপার, নিজেদের শহরের দারুণ সব জায়গার বিষয়ে খবর আমরা রাখি না। যাকে এখন কথা হলো, এই চালবাজগুলোকে জব্দ করার সেরা রাস্তাটা কি? দেখা করতে যাওয়ার জন্য সময়টা বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যদিও সকাল সকাল একটা ভালো কাজ সারতে পারলে তার মজাই আলাদা।
আর আপনার সার্জেন্টের ঝামেলা থেকেও যত তাড়াতাড়ি সারা পান ততই মঙ্গল। তারান একটু ভাবি। হ্যাঁ, মনে হচ্ছে এটাতে কাজ হবে। আমি সচরাচর আজগুবি পোশাক আশাক পরি না, কিন্তু আমার রুটিনের তো এমনিতেই দফারফ হয়ে গেছে, তাই আর একটা উল্টোপাল্টা কাজ করলে আর কী বা হবে। আমি চানটা সেরে কাপড়টা পাল্টে আসছি, আপনি এখানেই দাঁড়ান। একটু দেরি হতে পারে, তবে 6টার আগে ওখানে যাওয়াটাও ঠিক হবে না। স্নান করার বুদ্ধিটা ভালো মনে হলেও সম্ভবত এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, কারণ গরম জল নামতেই ওর ওপর এক অদ্ভুত ঘুম ঘুম ভাব নেমে আসে। শ্যাম্পেনের প্রভাবটা যাচ্ছিল কেটে। অনেক কষ্টে ওকে বাথটাব থেকে বেরিয়ে ঠান্ডা জলে শাওয়ার নিয়ে নিজেকে জাগাতে হলো। কি পরবে তা নিয়েও একটু চিন্তা করতে হয়। ও সহজেই একটা ধূসর ফ্ল্যানেলের প্যান্ট খুঁজে পেল, আর যদিও যে চরিত্রের জন্য ও তৈরি হচ্ছিল তার জন্য প্যান্টটা একটু বেশি পরিপাটি করে ইস্ত্রি করা, ওর মনে হলো ওটাতেই চলে যাবে। শার্টটা নিয়ে হলো সমস্যা। ওর কাছে অনেক ভালো ভালো শার্ট আছে, কিন্তু বেশিরভাগই ছিল শান্তশিষ্ট আর ভদ্রলোকের মতো। শেষমেশ একটা নীল শার্ট বেছে নিল সে, যেটা ও শখ করেই কিনেছিল কিন্তু ঠিক পছন্দ করতো না। এর সাথে একটা লাল টাই থাকলে দারুণ হতো। কিছুক্ষণ ভাবার পর ওর মনে পড়ল যে ও ওর স্ত্রীকে একটা বেশ চওড়া কমলা রঙের লিবার্টি ব্র্যান্ডের টাই পরতে দেখেছে। ওটার খোঁজ পেলে কাজ হয়ে যাবে বলে ওর মনে হয়। ও স্ত্রীর ওপর টাইটা বেশ ভালো দেখতে লাগলেও সেটা ওর নিজের ওপর মোটেও ভালো দেখায় না। ও পাশের ঘরে চলে যায়। ঘরটা খালি থেকে কেমন অদ্ভুত লাগে। ওর মধ্যে এক বিচিত্র অনুভূতি জন্মায়। এখানে ও স্ত্রী ড্রয়ার ঘাটছে, আর স্ত্রী কিনা বাড়ির সবচেয়ে উপরের তলায় দুজন নার্স আর একজন সদ্যজাত বাচ্চাকে নিয়ে শুয়ে। আয়নার সামনে বসে পিটার নিজের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। ওর মনে হচ্ছিল রাতের মধ্যে ওর কোনোভাবে বদলে যাওয়া উচিত ছিল, কিন্তু ওকে দেখে সেরকম একেবারেই মনে হচ্ছিল না। ও ড্রেসিং টেবিলে সব ড্রয়ার টেনে খুলল। সেগুলো থেকে ফেস পাউডার আর সুগন্ধি প্যাকেটের চেনা গন্ধ বেরিয়ে আসে। ও বড় বিল্ট-ইন আলমারিটা দেখল, পোশাক, স্যুট আর অন্তর্বাসে ভর্তি ট্রে, যা দেখে ওর মনটা নরম হয়ে যায়। অবশেষে ও দস্তানা আর মোজায় ভর্তি একটা সম্ভাব্য জায়গা খুঁজে পায়। পরের ট্রেতেই টাইগুলো রাখা, আর ও যেটাকে খুঁজছিল সেই কমলা রঙের টাইটা বাকিগুলোর মধ্যে থেকে বন্ধুত্বপূর্ণভাবে ঝকমক করে ওঠে। ওটা পরে ও বেশ খুশি হয়, কারণ এখন ওকে দেখতে অবিশ্বাস্য রকমের শৈল্পিক আর অদ্ভুত লাগছিল। সব ড্রয়ারগুলো খোলা রেখে আবার বেরিয়ে এলো পিটার। ঘরটা এখন দেখে মনে হবে যেন কোনো চোর ঘরটা ওলট পালট করে দিয়েছে। এরপর ও নিজের একটা পুরনো টুইডের জ্যাকেট খুঁজে পায়, সাথে একজোড়া বাদামি ক্যানভাসের জুতো। ও বেল্ট দিয়ে প্যান্টটা বাঁধল। সব হতে ওর মনে হলো এবার ওকে ঠিকঠাক লাগছে। ফিনিশিং টাচ হিসেবে আবার স্ত্রীর ঘরে গিয়ে একটা সবুজ নীল রঙের চওড়া উলের স্কার্ফ বেছে নিল সে। এই পোশাকে সেজে গুজে ও আবার নিচে নেমে আসে এবং দেখে যে পুলিশটি মুখ খুলে নাক ডেকে গভীর ঘুমে মগ্ন। পিটার মর্মাহত হয়। এই বোকা পুলিশটার জন্য সে নিজেকে হাসির পাত্র বানাচ্ছে, আর লোকটার কিনা সেটা তারিফ করার মতো সৌজন্যটুকুও নেই। তবে ওকে এখনই জাগিয়ে তোলার কোনো মানে হয় না। সে বিশ্রী একটা হাই তুলে বসে পড়ল। সকাল 6:30টায় চাকরটা এসে ঘুমন্ত লোক দুটোকে জাগিয়ে তোলে। নিজের মালিককে এমন অদ্ভুত সাজে এক পুলিশের সাথে হলে ঘুমাতে দেখে সে অবাক হলেও তার ট্রেনিং এতটাই পাকা ছিল যে সে কিছুই প্রকাশ করল না, এমনকি মনে মনেও না। সে শুধু ট্রেটা নিয়ে গেল। গ্লাসের হালকা শব্দেই পিটারের ঘুম ভেঙে যায়, কারণ বরাবরই তার ঘুম খুব পাতলা। হ্যালো উইলিয়াম, আমি কি খুব দেরি করে উঠলাম? কটা বাজে? 7:25 বাকি সাহেব। একদম ঠিক সময়। ওর মনে পড়ল যে চাকরটা উপরের তলায় ঘুমায়। উইলিয়াম, উপরে সব ঠিকঠাক আছে তো? পুরোপুরি শান্ত নয় সাহেব। উইলিয়াম মুখে হালকা হাসি নিয়ে বলল, ছোট সাহেব ভোর 5টা নাগাদ বেশ সক্রিয় ছিলেন, তবে নার্স জেনকিন যা বললেন তাতে সব ঠিকই আছে। নার্স জেনকিন? ওই নতুন মেয়েটা নাকি? মনে আবার দুষ্টু বুদ্ধি এনো না উইলিয়াম। যাই হোক, শোনো, পুলিশ বার্টের পাঁজরে একটা গুঁতো মারো তো, ওরা আমার একটা কাজ ছাড়তে হবে। মেরিম্যানস এন্ডে তখন সকাল নামছে। গোয়ালা তার বোতলের ঝনঝন আওয়াজ তুলে গলিটার শেষ মাথা থেকে বেরিয়ে এলো। উপরের ঘরগুলোর বাতি জ্বলে উঠেছে, জানলার পর্দা সরছে। 10 নম্বরের সামনে কাজের মেয়েটা এর মধ্যেই সিঁড়ি ধোয়া মোছা শুরু করে দিয়েছে। পিটার পুলিশটাকে গলির মুখে দাঁড় করিয়ে রাখে।
আমি পুলিশ নিয়ে ঢুকতে চাই না। সে বলল আমি ইশারা করলে আসবে। আচ্ছা, ওই 12 নম্বরের ভদ্রলোকের নামটা কি? আমার মনে হয় উনি আমাদের সাহায্য করতে পারবেন। মিস্টার ও হ্যালোরান স্যার। পুলিশটি আশা ভরা চোখে পিটারের দিকে তাকিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে নিজে থেকে চিন্তা ভাবনা করার পাট চুকিয়ে দিয়েছে, আর এই অমায়িক অথচ অদ্ভুত লোকটাকে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছে। পিটার প্যান্টের পকেটে হাত গুজে তার জীর্ণ শীর্ণ টুপিটা চোখের উপর নামিয়ে গা এলিয়ে দিয়ে রাস্তার ধার ধরে এগোতে লাগলো। একেবারে 12 নম্বর বাড়ির সামনে এসে দাঁড়ালো সে। তাকালো জানলার দিকে। নিচতলার জানলাগুলো খোলা, বাড়ির লোকজন জেগে আছে। সে সিঁড়ি বেয়ে উঠে চিঠি ফেলার ফাঁক দিয়ে চট করে একবার উকি মারে, তারপর কলিং বেলে চাপ দেয়। পরিষ্কার নীল পোশাক, সাদা টুপি আর অ্যাপ্রন পরা একজন পরিচারিকা দরজাটা খুলল। মর্নিং। তার পুরনো টুপিটা সামান্য তুলে বলল পিটার। মিস্টার ও হ্যালোরান কি বাড়িতে আছেন? বয়স্ক ভদ্রলোক নন, আমি ইয়াং মিস্টার ও হ্যালোরানের কথা বলছি। হ্যাঁ আছেন, কাজের মেয়েটি সন্দেহের সাথে বলল। কিন্তু এখনো ঘুম থেকে ওঠেননি। ও, তা অবশ্য ঠিক, এত সকালে আসাটা ঠিক হয়নি, কিন্তু কি করব, ওনার সাথে আমার এখনই দেখা করা দরকার। আসলে আমি যেখানে থাকি সেখানে একটা ঝামেলা হয়েছে, দয়া করে ওনাকে একটু বলবেন, আমি অনেকটা পথ হেঁটে আসছি। সে খুব করুণ সুরে কথাগুলো বলল, আর কথাটা সত্যিও ছিল। সত্যি হেঁটে এসেছেন স্যার? মেয়েটি নরম গলায় বলল। আপনাকে দেখেও সত্যি খুব ক্লান্ত লাগছে। না না, ও কিছু না, ব্যাপারটা হলো কাল রাতে আমার খাওয়া হয়নি, কিন্তু মিস্টার ও হ্যালোরানের সাথে একবার দেখা হলেই সব ঠিক হয়ে যাবে। আপনি ভেতরেই আসেন স্যার, মেয়েটি বলল। আমি দেখছি ওনাকে তোলা যায় কিনা। সে ক্লান্ত শ্রান্ত অচেনা লোকটিকে ভেতরে এনে একটা চেয়ার দিল বসার জন্য। আপনার নামটা কি বলবো স্যার? পেট্রোভিন্সকি। লোকটা বেশ আশ্বাসের সাথে বলল। যেমনটা ও ভেবেছিল ঠিক তেমনটাই হলো। এত সকালে আসা এই অদ্ভুত নামের আর অদ্ভুত পোশাকের লোকটাকে দেখেও মেয়েটা বিশেষ অবাক হলো না। মেয়েটি ওকে এই টিপটপ কাঠ দিয়ে সাজানো ছোট্ট হলঘরে বসিয়ে ছাতার দিকে একবারও না তাকিয়ে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। একা হতেই পিটার স্থির হয়ে বসে চারপাশটা দেখতে শুরু করে। হলঘরে আসবাবপত্র প্রায় নেই বললেই চলে, আর সদর দরজার মাথাতেই ছাদ থেকে একটা বাল্ব ঝুলছে, তাতেই যায় একটু আলো। চিঠির বাক্সটা যেমন হয়, একটা তারের খাঁচা যার নিচে খুব যত্ন করে খবরের কাগজ পাতা। বাড়ির পেছন দিক থেকে শুয়োরের মাংস ভাজার গন্ধ আসছিল। কিছুক্ষণের মধ্যেই সিঁড়ি দিয়ে কারো দৌড়ে নামার শব্দ শোনা যায়। ড্রেসিং গাউন পরা একজন যুবক এসে হাজির হলো সেখানে। নাপতে নাপতে এসে চেঁচিয়ে বলল, স্টেফান নাকি রে? আমি তো শুনলাম তোর নাম এখন মিস্টার হুইস্কি। মারফা আবার পালিয়েছে নাকি? আরে আপনি কে মশাই? উইমজি। পিটার শান্তভাবে বলল। হুইস্কি নয়, উইমজি, পুলিশের বন্ধু। আমি শুধু আপনার ফলস পার্সপেক্টিভ পেন্টিংয়ের দক্ষতার জন্য অভিনন্দন জানাতে এসেছিলাম। এ এমন এক শিল্পকলা যা আমার ধারণা ছিল ভ্যান হোক্সটা ট্রেনের মতো প্রাচীন শিল্পীদের সাথেই বিলুপ্ত হয়ে গেছে। ও, যুবকটি বলল, তার মুখটা বন্ধুত্বপূর্ণ, চোখে কৌতুক লেগে। সে একটু বিষণ্ণভাবে হাসে। আমার মনে হচ্ছে আমার চমৎকার খুনের কৌশলটা ফাঁস হয়ে গেছে। এত ভালো জিনিস কি আর বেশি দিন টেকে? ওই পুলিশগুলো, আশা করি ওরা 14 নম্বরের লোকটার রাতের ঘুম হারাম করে ছেড়েছে। তা আপনি এই ঝামেলার মধ্যে এলেন কি করে? পিটার বলল, আমি সেই ধরনের লোক যাকে বিপর্যস্ত পুলিশেরা তাদের সমস্যার কথা বলে। কেন যে বলে আমি জানি না। আর যখন আমি ওই শক্তপোক্ত নীল উর্দি পরা লোকটার কথা ভাবলাম, যাকে একজন অদ্ভুত শিল্পী চেহারার লোক পথ দেখিয়ে নিয়ে গিয়ে একটা ফুটো দিয়ে উকি দিতে বলছে, আমার সঙ্গে সঙ্গে ন্যাশনাল গ্যালারির কথা মনে পড়ে যায়। আমি অনেকবার ওই ফুটোগুলো দিয়ে চোখ সরু করে ছোট কালো বক্সটার ভেতরে তাকিয়েছি, আর বাক্সের চারপাশে আঁকা বাস্তবসম্মত ডাচ ঘরের ভেতরে দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি। আপনি তখন চুপ থেকে ঠিক কাজটাই করেছিলেন, কারণ আপনার আইরিশ টান শুনলেই আপনি ধরা পড়ে যেতেন। আমার ধারণা কাজের লোকেদের ইচ্ছে করেই চোখের আড়ালে রাখা হয়েছিল। আচ্ছা একটা কথা বলুন তো। মিস্টার ও হ্যালোরান হলের টেবিলটার উপর একপাশে চেপে বসে বললেন, আপনি কি লন্ডনের এই এলাকার প্রত্যেক লোকের পেশা জানেন? কারণ আমি তো নিজের নামে আঁকি না। না, বেচারা ডক্টর ওয়াটসনের মতো আর কি। পুলিশটি জিনিস দেখতে পেয়েছিল, কিন্তু তার মানে কি তা বুঝতে পারেনি। তারপিন তেলের গন্ধটাই আপনাকে ধরিয়ে দিয়েছে। আমার ধারণা পুলিশটি যখন প্রথমবার এসেছিল
আপনার আঁকাআঁকি জিনিসপত্রগুলো খুব একটা দূরে সরানো ছিল না। ওটা ভাঁজ করে সিঁড়ির নিচে রাখা ছিল। চিত্রকর উত্তর দিলেন। এরপর ওটা স্টুডিওতে চালান করে দেওয়া হয়েছে। অন্য পুলিশরা আসার ঠিক আগে আমার বাবা কোনো ক্রমে ওটা আর দরজার ওপর থেকে 13 লেখাটা সরাতে পেরেছিলেন। আমি যে টেবিলটার ওপর বসে আছি সেটা জায়গা মতো রাখারও সময় পাইনি। একটু খুঁজলেই এটা ডাইনিং রুমে পাওয়া যেত। তবে আমার বাবা খুবই দিলখোলা মানুষ। পরিস্থিতি সামলানোর জন্য ওনাকে যখন একা ফেলে রেখে আমি পাড়াময় দৌড়াদৌড়ি করছিলাম, তখন উনি যে শান্তভাবে সব সামলেছেন তার প্রশংসা করতেই হয়। সব খুলে বললেই ব্যাপারটা চুকে যেত। কিন্তু আমার বাবা আইরিশ তো, তাই কর্তৃপক্ষের লোকদের সমস্যায় ফেলতে ভালোবাসেন। আপনার বাবার সাথে তো তবে একবার দেখা করতেই হয়। কিন্তু একটা ব্যাপার মাথায় ঢুকছে না, এত সব পরিকল্পনার কি দরকার ছিল? আপনারা কি আশেপাশে কোথাও চুরি করেছিলেন এবং পুলিশের মন অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা? এই ব্যাপারটা তো আমি ভাবিনি। আফসোসের সুরে বলল যুবকটি। না, ওই পুলিশটা আমাদের আসল লক্ষ্য ছিল না। ও বেচারা ঠিক আমাদের প্র্যাকটিসের রানের সময় এসে হাজির। আসলে আমার আঙ্কেলই হচ্ছেন স্যার লুসিয়াস প্রেস্টন, রয়্যাল একাডেমির ফেমাস আর্টিস্ট। এবার বুঝতে পারলাম। আমার মেজের আঁকার ধরনটা একটু আধুনিক। আমার কাকা আমাকে অনেকবার বলেছেন যে আমি আসলে ঠিকমতো আঁকতে জানি না বলেই ওভাবে আঁকি। প্ল্যানটা ছিল কাল ওনাকে ডিনারে ডেকে রহস্যময় 13 নম্বরের গল্প শোনানো হবে, যেটা নাকি এই রাস্তায় মাঝে মাঝে দেখা যায়, আর সেখান থেকে অদ্ভুত সব আওয়াজ আসে। প্রায় মাঝরাত পর্যন্ত এখানে বসিয়ে রাখার পর আমি ওনার সাথে রাস্তাটার শেষ মাথা পর্যন্ত হেঁটে যেতাম, আর আমাদের হাঁটার সময়ই চিৎকারগুলো শুরু হতো। আমি তখন ওনাকে ফিরিয়ে নিয়ে আসতাম। একদম জলের মতো পরিষ্কার। প্রথমে ভেবাচায়া খেয়ে গেলেও পরে উনি স্বীকার করতে বাধ্য হতেন যে আপনার আঁকার হাত কি দারুণ পাকা। ভাবছি নাটকটা এখনো প্ল্যান মাফিক চালানো যাবে তো? মিস্টার ও হ্যালোরান বললেন। তার চোখে মুখে একটা চিন্তার ভাব ফুটে উঠল। আরে আমিও তো সেটাই চাই। শুধু ভাবছি আপনার কাকার বুকের পাটা শক্ত তো। তবে তার আগে আমার ওই হতভাগা পুলিশটিকে একটা সিগন্যাল দিয়ে একটু স্বস্তি দিই। ওর সার্জেন্ট সন্দেহ করছে ও ডিউটিতে মদ খেয়েছিল, তাই ওর প্রমোশনটা আটকে দেওয়ার ভয় আছে। না না, এটা একদম হতে দেওয়া যাবে না। আসল মুশকিলটা ছিল পুলিশম্যান বার্ডকে দিনের আলোয় সেই জিনিসটা চেনানো, যা সে রাতে চিঠির বাক্সের ফাঁক দিয়ে দেখেছিল। রং বেরঙের ক্যানভাসের উপর ওইসব পেঁচানো গোছানো টেনে লম্বা করা হাবিজাবি নকশা তোর মাথাতেই ঢুকছিল না। অবশেষে যখন অন্ধকার স্টুডিওতে পুরো জিনিসটা সাজিয়ে আলো ফেলা হলো, তখন সে অনিচ্ছা সত্ত্বেও ব্যাপারটা বিশ্বাস করে নেয়। তো দারুণ স্যার, পুরো যেন ম্যাজিক। ইস, সার্জেন্ট যদি এটা দেখতেন। কাল রাতে লোকটাকে ফন্দি করে এখানে ডেকে আনুন, মিস্টার ও হ্যালোরান বললেন। আমার মামার বডিগার্ড সেজে আসুক। তিনি পিটারের দিকে তাকিয়ে বললেন, আপনার তো পুলিশদের সামলানোর একটা ক্ষমতা আছে বলে মনে হয়। লোকটাকে ফুসলিয়ে আনতে পারবেন না? ওই যে না খেতে পাওয়া দুঃখী শিল্পী সেজেছিলেন, আপনার সেই নাটকটাও আমারটার চেয়ে কিছু কম যায় না। কি বলেন? কি জানি বাবা, এই পোশাক আশাক পরাটাও একটা ঝামেলা। তাছাড়া একজন বেচারা পুলিশের সাথে এটা করা কি ঠিক হবে? শিল্পীকে বোকা বানানো ঠিক আছে, কিন্তু পুলিশের সাথে লাগতে যাওয়া না মশাই। আমার এখন ঘর সংসার আছে, তাই তো একটু দায়িত্বজ্ঞান থাকা দরকার নাকি? শেষ হলো ডরোথি এল সেয়ার্সের লেখা কাহিনী দ্য হন্টেড পুলিশম্যান। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। আশা করছি শীঘ্রই ফিরে আসব নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।